নমস্কার, দেখছেন হল্লা বল, আপনাদের সাথে আমি সৈকত। সবাইকে ফের একবার স্বাগত। আমরা আজ ফের একবার সেই আলোচনায় যাব যে আলোচনায় প্রাধান্য পাবে নির্বাচনী বিভিন্ন ঘটনাবলী। ইতিমধ্যে স্পষ্ট গোটা দেশ তাকিয়ে আছে কোন রাজনৈতিক দল দিল্লির ক্ষমতা দখল করবে, কোন রাজনৈতিক দল আগামী 5 বছর দেশ চালাবে। বর্তমান দেশের শাসক দল বিজেপি এবং অবশ্যই কংগ্রেস দাবিদার বা অন্যান্য দলগুলো দাবিদার, কিন্তু ভোটের লড়াই বেশ জমজমাট। আমাদের রাজ্য তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই আমাদের পশ্চিম ত্রিপুরা আসন নিয়ে অনেকগুলো অভিযোগ উঠে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো অভিযোগ এনেছে। প্রধান বিরোধী দল সিপিআইএম ভোট লুটের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরব। কংগ্রেস দলও তার ব্যতিক্রম নয়। কংগ্রেস দলের তরফে কিন্তু একাধিকবার দিল্লি পর্যন্ত ছুটে গেছেন নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে কংগ্রেস নেতৃত্ব। যদিও বিজেপি দল বলছেন যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। ঠিক এই যখন ঘটনা, পূর্ব ত্রিপুরার লোকসভা আসন পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্ব ত্রিপুরার আসন পিছিয়ে দেওয়া, এর পাশাপাশি পশ্চিম ত্রিপুরায় ব্যাপকভাবে ভোট লুটের দাবি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এবং বেশ কয়েকটি আসনে বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবিও কিন্তু অনেকেই করেছেন। চলুন আমরা এই গোটা ব্যাপার নিয়ে আজ একটু আলোচনা করব। আমাদের সাথে আজ রয়েছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বামেদের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। তিনি ইতিমধ্যেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন এর আগের বার নির্বাচনে। তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি চষে বেড়াচ্ছেন গোটা পূর্ব ত্রিপুরা। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। কি বলবেন, ভোট পিছিয়ে দেওয়া হয়েছে? না, তুমি যেটা বলছো, হ্যাঁ, ভোট লুটের অভিযোগ, এটা তো অভিযোগ কেন, এটা তো প্রমাণিত। ভোট লুট নয়, ভোট ডাকাতি হয়েছে এবং এই ডাকাত ধরা পড়েছে। ডাকাতরা হলো বিজেপি। এটা নির্বাচন কমিশন ইতিমধ্যেই যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যে ভোট হয়েছে 11 তারিখে, এটাতে ডাকাতি প্রমাণিত হয়েছে। এখন এই ডাকাতের শাস্তি কি হবে, কী ধরনের শাস্তি হবে, এটা জাস্ট সময়ের অপেক্ষা। দিল্লিতে সমস্ত রিপোর্ট তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, আমরা জানব। আর ঠিক পশ্চিম ত্রিপুরা যেরকমভাবে ভোট লুটের বা ভোট ডাকাতি করেছে তারা, যে পূর্ব ত্রিপুরাতেও তাদের সে প্রস্তুতি ছিল, এটাও যে নির্বাচন কমিশনের চোখে আঘাম দ্বারা পড়েছে। সেই কারণে যে ত্রিপুরাজ্যকে পুনর্বার সে সমীরঞ্জন বর্মন একবার কলঙ্কিত করেছিল, তার সময় লেগেছিল 5 বছর। আর বিপ্লব দেব, তার লেগেছে মাত্র 13 মাস। মানে তার এই রেকর্ড করতে তার মানে অর্ধেকের চাইতে কম সময় নিয়ে সে করে ফেলল। এই কলঙ্কিত করেছে ত্রিপুরাজ্যের ভোট পিছিয়েছে। এবং এটাও যে ভোট লুটের, ভোট ডাকাতির জন্য যে বিজেপি যে প্রস্তুতি নিচ্ছিল, তার বিরুদ্ধেই একটা চপেটাঘাত। কাজেই সে আবহে এই যে আগামী 23 তারিখে পূর্ব ত্রিপুরার সংসদীয় ক্ষেত্রের ভোট হতে যাচ্ছে, রাজ্যের মানুষ প্রশাসন প্রস্তুত ভোট ডাকাতদের মোকাবেলা করার জন্য। পশ্চিম ত্রিপুরা নিয়ে ইতিমধ্যেই অনেকেই সরব হয়েছেন, আপনারাও সাংবাদিক সম্মেলন করেছেন। মোট কটি বুথে বা মোট কটি অভিযোগ আপনারা লিপিবদ্ধ করেছেন? আমরা তো চেয়েছি 700টার উপরে বুথে। প্রথমটা 464 এবং সবটা খবর নিয়ে আমরা মোট 700টার বেশি বুথে পুনর্নির্বাচন আমরা চেয়েছি। এবং ইতিমধ্যেই যে অবজারভার এবং আরও কিছু নির্বাচন কমিশন প্রতিনিধি, তারা সমস্ত ওয়েবকাস্টিং যে হয়েছে এই রেকর্ডিংসগুলো তা দেখেছেন এবং তার সত্যতা প্রমাণিত হয়েছে। এবং ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা এই লোকসভা ক্ষেত্রের যিনি রিটার্নিং অফিসার, এআরওদের সুনির্দিষ্টভাবে যে কোন কোন জায়গাতে পুলিং এজেন্ট বা বাইরের লোক, বিজেপির লোক গিয়ে দাঁড়িয়ে থেকে এই ইভিএম মেশিনের ছাপ্পা ভোট দিয়েছে, সুনির্দিষ্টভাবে নাম ধাম উল্লেখ করে এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য বলেছে। এবং ইতিমধ্যে এফআইআর শুরু হয়েছে এবং উল্লেখ করেছে সেখানে এই দোষী যারা প্রমাণিত হবে, এবং দোষ তো প্রমাণিত হবেই, কারণ ভিডিও রেকর্ডিং আছে, 1 থেকে 3 বছরের এই জেল তাদের হবে। কাজেই এই উদ্যোগ হয়েছে এবং এটা অনেকগুলো বুথের ক্ষেত্রে তাই হবে। অর্থাৎ যে 700 বুথের কথা আমরা বলছি, প্রায় সব জায়গাতেই যে কাস্টিং যে হয়েছে তার রেকর্ডিংগুলো ভালো করে চেক করলে পর ধরা পড়বে যে কিভাবে
বিজেপি এই ভোটটাকে প্রহসনে পরিণত করেছিল। একটা প্রশ্ন, আপনারা তো অনেকগুলো বুথে পুনর্নির্বাচন দাবি করেছেন। যদি পুনর্নির্বাচন না হয়, এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো নির্দেশিকা নেই ইলেকশন কমিশনের তরফে, যদি না হয় তবে কি আপনাদের হার নিশ্চিত, বামেদের হার নিশ্চিত? না না, কেন হার নিশ্চিত? ওদের বিজেপির হার নিশ্চিত বলেই তো তাদেরকে এই যে অসৎ পথে যেতে হয়েছে। হার নিশ্চিত তাদের, এরা শাসক দল, তারা সরকারে আছে, কেন ভোট লুট করতে হবে? কেন যে নির্বাচনের প্রচার বাধা দিতে হবে? আমাদের যে পশ্চিম ত্রিপুরা ক্ষেত্রের প্রার্থী এবং আমাকেও বারবার তারা বাধা দিয়েছে প্রচারে, এবং আজকেও আমি ক্ষয়ে গেছি, আজকেও সেরকম করেছে ওরা। কাজে থেমে নেই। কেন? ওরা তো মানে হারার আগে হেরে বসে আছে, হারার আগে হেরে বসে আছে। এই কারণেই তাদের এই ভোট ডাকাতির জন্য যাবতীয় প্রস্তুতি, এবং এটা খুব মুখ্যমন্ত্রী এবং তাদের যিনি প্রার্থী এরা বসেই সেখানেই তাদের সমস্ত পরিকল্পনা হয়, ঘটনাবলী সেগুলো প্রমাণ করছে। পূর্ব ত্রিপুরা নিয়েও তো একাধিক ধরনের অভিযোগ আমাদের সামনে আসছে। যেমন আজকের ঘটনা যদি বলি, বিধায়ক রামপদ জমাতিয়া, উনার গাড়ি, বিজেপির বিধায়ক আইপিএফটি কর্তৃক আক্রান্ত হতে হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এবং বামেদের উপরও আক্রমণ হচ্ছে। আলটিমেটলি এটা একটা মিক্সড ভেজিটেবল হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি, কিভাবে দেখছেন? এটা মিক্সড ভেজিটেবল নয়। আজকে রামপদ জমাতিয়া, তিনি বিজেপির বিধায়ক, তার উপর আক্রমণ হয়েছে, এটা নিন্দনীয়। আমি খবর পাওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি আমি নিন্দা জানিয়েছি, এটা হওয়া উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যের যে আজকে এই যে রাজনৈতিক যে এই গুন্ডা সংস্কৃতি ত্রিপুরার মধ্যে আনলো কে? সেই 88 থেকে 93, 92 তখন কংগ্রেস এটা নেছিল। মাঝখানে 25 বছর মানুষ ভুলে গিয়েছিল এই যে ভূত দখল করা, রাজনৈতিক সন্ত্রাস করা, এটাকে পুনরায় এই বিজেপি দল ত্রিপুরাজ্যের মধ্যে এই যে রাজনৈতিক অপসংস্কৃতির করেছে, এবং ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হলে পরে সেই ফ্রাঙ্কেনস্টাইনের হাতে যারা এর স্রষ্টা তারা আক্রান্ত হন। আজকে যে রামপদ জামাতের উপর আক্রমণ, আমি তার প্রতি সমবেদনা জানার সাথে সাথে এটাও বলতে চাই, তাদের তৈরি করা এই ফ্রাঙ্কেনস্টাইনদের হাতেই আক্রান্ত হচ্ছেন। এটা দুর্ভাগ্যের। এবং আগামী দিন এটা চলতে থাকলে আগামী দিন কেউ রক্ষা পাবে না। আরও অনেকেই, এটা না হোক আমরা চাই, এটা বন্ধ হোক, এবং সবাই মিলে এই রাজনৈতিক সন্ত্রাস গুন্ডামি বন্ধ করতে হবে। কেননা এতে গুন্ডামি করে হয়তো বা সাময়িকের জন্য কেউ জিততে পারে, কিন্তু এই জেতা নয়, আসলে এতে কেউ জেতে না। গণতন্ত্র না থাকলে, সংবিধান না থাকলে এই জেতাকে জেতা বলা হয় না। এতে গণতন্ত্র যখন হারবে, এটা সবাই পরাজিত হয়। কাজে এটা মোটেই হওয়া উচিত না। এটাকে যে কোনো মূল্যে আমাদের রুখতে হবে, রাজ্যের উন্নয়নের জন্য, শান্তির জন্য, এবং সুস্থ গণতান্ত্রিক বাতাবরণের জন্য। বিজেপির দাবি ইচ্ছে সবার, মোদি আবার, কি বলবেন? এটা বিজেপির ইচ্ছে, কিন্তু জনগণের ইচ্ছে হলো যে মোদিকে বিদায় দেওয়ার জন্য। এবং ইতিমধ্যেই যে 2 দফায় যে ভোট হয়েছে প্রায় 200 লোকসভা কেন্দ্রের, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার তার আভাসটা কি নিচে তুমি দেখেছ? তার যে ভাইব বা সেন্সটা কি বেরিয়েছে? সর্বত্র যে বিজেপি হারছে, এবং গতবারের তাদের যে দখল করা আসন তার অর্ধেকও পাবে না বলছে। যদিও এটা চূড়ান্ত নয়, কিন্তু এটা নিশ্চয়ই খুবই উল্লেখযোগ্য। প্রায় সব কোটি যারা এই আওয়াজ দিচ্ছে, এদের যে এই এস্টিমেশন বিজেপির বিরুদ্ধে। এবং আগামী 5টা নির্বাচন আস্তে আস্তে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, এটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মোদি বিরোধী, বিজেপি বিরোধী একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ে কোথায় যে চলে যাবে বিজেপি হারিয়ে, বলা মুশকিল। আপনি দেশীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মঞ্চে বক্তব্য রেখেছেন, শুধু রাজনীতি নয়, এর বাইরেও মন্তব্য রেখেছেন, বক্তব্য রেখেছেন একজন সাংসদ হিসেবে। কি মনে হয়, ইভিএম কে হ্যাক করা পসিবল? সম্ভব সেটা না, সেটা শুধু গল্পের গরু গাছে চড়ানো হচ্ছে।
না, ইভিএম সম্পর্কে আমি আমাদের পার্টি বা ব্যক্তিগতভাবে যে ইভিএম মানে হ্যাক হয়েছে বা হবে ঠিক চূড়ান্তভাবে সেরকম যে কোনো মত আমি দিচ্ছি না। তবে এটা ঠিক যে এই চিপস দ্বারা পরিচালিত, কারণ আমাদের মোবাইল ফোন ইত্যাদি সব চিপস দিয়ে, চিপস দ্বারা পরিচালিত যে কোনো ডিভাইস এটা ম্যানিপুলেশন করা যায়। অন্তত সাধারণ কমন সেন্সে যাদের একটু যে এই সায়েন্টিফিক বা টেকনোলজির নলেজ আছে এটা পরিষ্কারভাবে বলা যায়। কিন্তু এই ক্ষেত্রেতে আমাদের ইলেকশন কমিশনের তারা বলছে যে না, এটা হলেও যে ইভিএম যে তার জন্য চিপসটা এমনভাবে এটা তৈরি করা হয়েছে এটা বাইরে থেকে সেভাবে হ্যাক করা যায় না। কাজে অন্তত আমরা এই আশ্বাসে বিশ্বাস রাখতে হবে, একটা ট্রাস্ট রাখতে হবে, এবং এই জন্য আমরা দাবি জানাচ্ছি অন্তত 50% ভিভিপ্যাট চেক করা হোক। এরা বলছেন যে না, এটা হবে না। তবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আপাততভাবে আমার মনে হয় এটা একটু বেড়েছে, এবং এখনও সুপ্রিম কোর্টে এটা শুনানি চলছে, হয়তো বা আরও বাড়তে পারে। কাজেই এই সন্দেহ দূরীভূত করা উচিত। কেন সন্দেহ থাকবে? এটা হ্যাক হোক বা না হোক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেশের জনগণকে অন্তত এই সম্পর্কে এটা আশ্বস্ত করা উচিত যে না, কাজে কোনো ধরনের সন্দেহ রেখে এটা হওয়া উচিত না। কেননা এখন পৃথিবীর উন্নত গণতান্ত্রিক এবং উন্নত মানে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার যেখানে হয়, এরকম বহু দেশ ইনক্লুডিং যে ইউরোপের, আমেরিকার, যারা একবার এরকম ইলেকট্রনিক ভোটিং মেশিনে গিয়েছিল তারা আবার ব্যালটে ফিরে গেছে। কাজে আমাদের দেশে মোবাইল ফোন, চিপস ইত্যাদি আমরা হয়তো ব্যবহার করছি, আমরা জনসংখ্যাও বেশি, সেই তুলনায় সংখ্যাও বেশি, কিন্তু যে কম্পিউটার লিটারেসি নিশ্চয়ই ইউরোপ বা আমেরিকার মতো আমাদের এখানে সেরকম হয়নি এখনো। কাজে সেই জায়গায় মানুষের মধ্যে যদি ট্রাস্ট না থাকে তাহলে তো কোনো কিছুই চাপিয়ে দেওয়া ঠিক না। কাজে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেই এগিয়ে আসা উচিত যে না, পিপল শুড ট্রাস্ট এনি সিস্টেম হুইচ দে উইল অ্যাপ্লাই। কাজে এই ক্ষেত্রেতে আমি এই মুহূর্তে যে না হ্যাক হবে এই সন্দেহ আমি প্রকাশ করছি না, কিন্তু জনগণের মনে যে সন্দেহ আছে এটা দূর করার জন্য এই ইলেকশন এটা হবে না, কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে আরও ডিবেট হওয়া দরকার, আরও বেশি এটাকে ট্রান্সপারেন্ট করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সাথে যুক্ত সমস্ত সংস্থাকে এগিয়ে আসা দরকার। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানটায় আসে। আমাদের রাজ্যে প্রথম, যেহেতু আগে যদিও এত সোশ্যাল মিডিয়ার দাপাদাপি ছিল না, ইদানিং ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, বিভিন্ন মেসেজ দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রত্যন্ত গ্রামের একটা ছেলে বা মেয়েও প্রত্যক্ষ করতে পারে। আমরা দেখলাম এবারের এই লোকসভা ভোটকে কেন্দ্র করে কেউ কেউ থানার ভেতরে ঢুকে থাপ্পড় মারছেন, কেউ আবার পুলিশ অফিসারকে বলছেন মে তেরে কো মার ডালুঙ্গা ইত্যাদি ইত্যাদি। কিভাবে দেখছেন এটা, বা কি বলবেন? যেই করে থাকুন এটা অনভিপ্রেত অন্যায়। কারণ থানা যখন একজন কালপ্রিটকে, একজন অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, তখন এটা বিচারের অধীন। সেখানে বাইরে থেকে যে কেউ হোক এটা হস্তক্ষেপ করা ঠিক নয়, এটা অন্যায়, এটা হওয়া উচিত না, এটা অনভিপ্রেত। ঠিক আবার দেখা গেছে একজন নেত্রী, তিনি আবার লোকসভার প্রার্থিনীও, তিনি বলছেন একজন আইপিএস অফিসারকে, একজন এডিশনাল এসপিকে তেরেকো মার ডালুঙ্গি, তেরেকো মার ডালুঙ্গি। কেন তাৎক্ষণিকভাবে তাকে অ্যারেস্ট করা হলো না? আমার কাছে এটাই আশ্চর্যের। সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা দরকার ছিল এবং লকআপে ঢোকানো উচিত ছিল। এতে এতে গোটা পুলিশ বাহিনীর তার মোরাল এটা মানে আরও বেশি শক্তিশালী হতো, এবং আইন শৃঙ্খলার ব্যবস্থা মানুষের মনে একটা আস্থা ফিরে আসতো যে না, যে আইন কারোর ব্যক্তিগত না, আইন কেউ আইনের ঊর্ধ্বে না। কাজে সেই পুলিশ অফিসারকেও সে সাহস করা উচিত ছিল। আর সেই পুলিশ অফিসার কেন করেনি তো পরিষ্কার, একদিকে তাকে দোষারোপ করাও যায় না। কারণ গত 13 মাসে ত্রিপুরার যে পুলিশ অফিসার হোক উর্দিদারি বা সিভিলিয়ান, আইএস হোক, আইপিএস হোক, টিপিএস হোক, টিসিএস হোক বা অন্য সার্ভিসের, এদের
যে মরালটাকে এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে, এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, সবাই সন্ত্রস্ত, ভীত, শুধু সাধারণ পাবলিক না, উচ্চ পদস্থ আমলা অফিসার তারও সন্ত্রস্ত। কাজেই সে পুলিশ অফিসার যাকে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়েছে সেই কারণে তিনি করেননি, নতুবা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তো বলছেন পুলিশকে সম্পূর্ণ ছুট দেওয়া হয়েছে, কাজ করুন, আইন শৃঙ্খলা বজায় পুলিশকে রাখুন। যদি সত্যি সত্যি দেওয়া হতো তাহলে তো বিজেপির যে সমস্ত ছেলেরা এসব করছে আজকে ত্রিপুরাজ্যের জেলখানাগুলো জায়গা হতো না। আমি তো পরিষ্কার বলছি, বিপ্লব দেব বলছে নেশামুক্ত। হুম, আজকে যেখানেই নেশা বিক্রি হচ্ছে আর নেশাগ্রস্ত হয়ে যারা এই সমস্ত মাতলামিতে যুক্ত হচ্ছে তার 99% পাওয়া যাবে এই বিজেপি ঘনিষ্ঠ। আর যদি সত্যি সত্যি আইন সঠিক পথে ইন ওন কোর্স কাজ করে ত্রিপুরার যে কোনো লকআপ জায়গা হবে না, সব বিজেপি ভর্তি হয়ে যাবে। কাজে এগুলো তো কথার কথা। একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে উঠে আসে এখানটায়, রাজনৈতিক দলগুলোর প্রচার, পাল্টা প্রচার বা রাজনৈতিক দাপাদাপির জেরে অনেক সময় সামাজিকভাবে যদি আমরা দেখি নির্বাচন কমিশনের দিকে অনেকে আঙ্গুল তুলে থাকেন। এবারে এই নির্বাচনকে কেন্দ্র করে, লোকসভাকে কেন্দ্র করে রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ থেকে শুরু করে অনেকেই নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিছুদিন আগে কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি প্রদ্যুৎ বাবুও মোটামুটিভাবে সন্তোষ প্রকাশ করেছেন, অসন্তোষ থাকলেও চাপিয়ে গেছেন। আপনারা কি সন্তুষ্ট অন্তত নির্বাচন কমিশনের এই শেষ কিছু পদক্ষেপে, ভোট পিছিয়ে দেওয়া হ্যাঁ, বা নির্বাচন কমিশনের যে এই যে সাম্প্রতিক কয়েকটা পদক্ষেপে নিশ্চয়ই এটা ইতিবাচক, আমরা এটাকে সমর্থন করি। কিন্তু যে এই পদক্ষেপেই যে ত্রিপুরাজ্যের মধ্যে যে ঘটনাবলীগুলি চলছে ভোটকে প্রহসনে পরিণত করার জন্য, এটা সবটাই সমাধান হয়ে যাবে আমরা এক্ষুনি এই কথাটা, এই সার্টিফিকেট দিচ্ছি না। 23 তারিখটা যাক, এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যে এখন এই পরীক্ষা নিরীক্ষা চলছে, অর্থাৎ রিপোলিংয়ের যে মানে এই স্ক্রুটিনি চলছে, সঠিকভাবে হোক, 23 তারিখ গণনা হোক, তারপরে বলবো হ্যাঁ যে নির্বাচন কমিশনের যে সদিচ্ছা, এই দুটা তিনটা সিদ্ধান্তে যে সদিচ্ছা প্রকাশ করেছে, এই সদিচ্ছা তারা শেষ পর্যন্ত ধরাতে পেরেছেন। আমরা যে দুহাত তোলে তাদেরকে আমরা সমর্থন জানাবো, এবং সারা দেশের সামনে ত্রিপুরার যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, শুধুমাত্র এই সিভিল ইলেকট্রাল অফিসার বা আরও রানা পুলিশ অফিসাররা না, বাইরে থেকেও যারা জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার এসছেন, এটা তাদেরও ভূমিকা আছে, তাদেরও ভূমিকা আছে। না হলে এত বড় একটা এই কি বলে এই কঠিন এবং খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভোট পিছিয়ে দেওয়া সরব প্রচার শেষ হওয়ার পর, এটা চারটিখানি কথা না। এটা একদিকে ত্রিপুরাজ্যের কলঙ্কের, আরেক দিক থেকে নির্বাচন কমিশন তারা যে বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারে, প্রশাসনের মধ্যে এখনও সেরকম সিদ্ধারা সোজা করে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা আছে এরকম লোক আছেন প্রমাণ করেছে। কিন্তু এটাকে 23 তারিখ অবধি এই সিদ্ধারা যেন সোজা থাকে, কাজেই তারপরে পুরো সার্টিফিকেট দেব, এবং যখন দেখবো যে না ফুল প্রুফ হয়েছে, কে হারলো কে জিতলো প্রশ্ন নয়। নির্বাচনে মানুষের রায়ে যে কেউ জিততে পারে, কেউ হারতে পারে, আলাদা কথা। আমরা জিতলে ঠিক বলবো, আর আমাদের ফল খারাপ হলে আমরা বলবো। যেমন এই যে বিধানসভা ভোটে আমরা হেরেছি, কিন্তু আমরা তো অভিযোগ করিনি, আমরা হেরেছি। আমরা অভিযোগ করেছি যে না নির্বাচন কমিশন তার অসহযোগিতার কারণে হেরেছি। সুষ্ঠু ভোট হয়েছে, মানুষ ভোট দেয়নি আমাদেরকে, বিজেপি আইপিএফটির প্রলোভনে ফাঁদে পা দিয়ে ভোট দিয়েছে, কিন্তু ভোট দিয়েছে, তারা ভোট পেয়েছে। আমরা তো এটাকে মানে অস্বীকার করছি না, করার প্রশ্ন ওঠে না। কাজে এই ক্ষেত্রেতেও ফল কি হবে, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণের রায়ে XYZ যেই জিতুক, বাট দি প্রসেস শুড বি ফ্রি অ্যান্ড ফেয়ার। আমরা এটাই চাই। 13 মাস আগে যে মানুষ বা যে ভোটাররা আপনাদের প্রত্যাখ্যান করলো, আপনারা হেরে গেলেন বা বামেরা হেরে গেল, 13 মাসে এমন কি মিরাক্কেল হলো যে আপনারা এবারে আশাবাদী লোকসভাতে? এটা এই কারণে, অ্যাকচুয়ালি 13 মাস আগে যে মানে ভোটের ফলাফল হয়েছে, এটা ঠিক প্রত্যাখ্যান বলা যায় না।
এই কারণে হুম যে দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শাসক দলের সর্বভারতীয় সভাপতি, তিনি যখন আমার দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে যখন আমাকে বলেন যে না, আমি প্রধানমন্ত্রী বলছি, অর্থমন্ত্রী বলছি, প্রথম বছরে 50,000 চাকরি দেব, বাকি 4 বছর আরও 6.5 লাখ চাকরি দেব, রেগাতে 100 দিনের জায়গাতে 200 দিন দেব, 170 টাকার জায়গাতে 340 টাকা মজুরি দেব, কর্মচারীদের প্রথম মন্ত্রিসভা থেকেই এই 7 পে কমিশন, হুম তোমাদের বেতন ডাবল 3 ডাবল হয়ে যাবে, আর সমস্ত অনিয়মিত বা স্থির বেতনের চাকরি প্রথম মন্ত্রিসভাতে সব রেগুলার হয়ে যাবে, এটা বাম দলকে প্রত্যাখ্যান নয়। তখন দেখেছি যে না, মানুষের মনে হয়েছে এরকম যে বামফ্রন্ট সরকার, তারা সীমিত ক্ষমতা, কেন্দ্রে তাদের হাত নেই, হুম এরা পারবে না। কাজেই বামফ্রন্টকে ভালোবাসলেও, তার কোনো অন্যায় না থাকলেও, এতে বিজেপিকে আনলে পরে আমাদের সুবিধা হবে, রাজ্যের হবে, ভোট দিয়ে দিয়েছেন। কাজে এটাকে ঠিক রিজেক্ট বলা যায় না। এটা বলা যেতে পারে যে পিপল, সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী, তাদের চাটুকারিতার হাতে তারা বন্দী হয়েছেন এবং তাদেরকে মোহগ্রস্ত করেছে। আর 13 মাসের মধ্যে তাসের ঘরের মতো সেই মোহ আজকে খান খান করে ভেঙে গেছে। এবং সেই কারণেই আজকে এই যে বিজেপিকে, তার আর কোনো অপশান নেই, নতুন করে আরেকটা ভিশন ডকুমেন্ট, নতুন করে প্রধানমন্ত্রীকে দিয়ে আরেকটা এই মিথ্যা ভাষণ দিলেও কেউ গ্রহণ করবে না। আর হিমন্ত বিশ্ব শর্মা তো ত্রিপুরার দিকে এখন তাকাতেই ভয় পায় সে, এখন সে মিথ্যুকটা। হুম আসামের সেই মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব না, সে হলো বিশ্ব বাটপার শর্মা, হুম তাকাচ্ছেই না। কাজেই ত্রিপুরার যে জনগণকে কিভাবে তাদের ভোট ধরে রাখবে, ধরে রাখতে পারবে না। এই কারণেই সন্ত্রাস তাদের একমাত্র অপশান। লোকসভার পূর্ব ত্রিপুরা বা পশ্চিম ত্রিপুরা বা এই ভোটের যে এখন একেবারে রমরমা বাজার বলা যেতে পারে, সেই ভোটের বাজারে দ্বিতীয় স্থানে কারা থাকতে পারে, কি মনে হয় আপনার? দ্বিতীয় স্থানে কে থাকবে জানি না। আর লোকসভা ভোটে এটা বলছি, এটা ত্রিপুরাতে। বুঝছি আমি, বুঝতে পারছি। আর এটা যুদ্ধক্ষেত্র, হুম সবটাই বলে দেওয়াটা এটা রণকৌশলের ক্ষেত্রেতে উচিত নয়। হুম তো প্রথম আমরা থাকবো, দ্বিতীয় কে হবে জানি না। আইপিএফটি ভার্সেস বিজেপির লড়াইয়ে কি লাভবান হতে পারেন আপনারা? না, নিশ্চয়ই। কারণ আইপিএফটি বিজেপি যদি ঐক্যবদ্ধও থাকতো, আজকে গত বিধানসভাতে যারা যে ভোট পেয়েছিল হুম তার ধারে কাছেও যেত না। আর এখন সেই জায়গায় আইপিএফটি বিজেপি আলাদা লড়ছে, যুযুদান, শুধু লড়ছে না, এখন মাথা ফাটাফাটি করছে। হুম এই যে আজকে এদের এক বিধায়ক, সন্ধ্যা অবধি খবর হলো তাকে ঘিরে রেখেছে এই একটা পুলিশ ক্যাম্পে, সেখান থেকে বেরোতে পারছে না। হুম স্বাভাবিক, যদিও আমি আবারও বলছি যে রাজনীতিতে যুক্তির লড়াই হবে, নীতির লড়াই হবে, আদর্শের লড়াই হবে, এটা মল্লযুদ্ধ হওয়া উচিত না, এটাকে আমি নিন্দা জানাই। এটা হওয়া উচিত না। আমার বিরোধী পক্ষ আক্রান্ত হয়েছে বলে আমি খুশি হব, নো, এটা হওয়া উচিত না মোটেই, এটাকে মোটেই এনকারেজ করা যায় না। তো এই জায়গায় এখন আইপিএফটি বিজেপি দুটো আলাদা, হুম তো সেখানে তো এদের শক্তি ক্ষয় হবেই। তার উপরে হলো যে বিজেপি গত লোকসভা এই বিধানসভা ভোটে জিতেছিল, কংগ্রেসের 42% ভোট শিফট করেছিল বিজেপির পক্ষে। এখন কংগ্রেস মাঠে নেমেছে এবং কংগ্রেসকে চাঙ্গা হয়েছে। তো কংগ্রেস একটা ভোট বেশি পাবে মানে হলো বিজেপির 2টা ভোটের ক্ষতি হবে। হুম কংগ্রেসের একটা ভোট পাওয়া মানে হলো বিজেপির 2টা ভোটের ক্ষতি হওয়া। তাহলে বিজেপি তার কাছ থেকে চলে যাচ্ছে একবার, আইপিএফটি এই শক্তি চলে যাচ্ছে। দ্বিতীয় হলো হুম যে কংগ্রেসের যে অরিজিনাল ভোট বিজেপিতে গেছে, এগুলো অরিজিনাল করে ফিরে আসছে। হুম তো অঙ্ক কি হবে, এটা মানে এলজাবরাও নয়, পাটিগণিত নয়, এটা আমাদের
এই শিশুদের ক্লাস 1-2-তে যে প্রথম অঙ্ক শেখানো মতো যোগ বিয়োগ, কাজে এটা তুমি বা দর্শক শ্রোতা যারা আছেন তারাও এই অঙ্কটা একটু করে নিতে পারেন। কাজেই এই জন্য বলছি আমি যে বামফ্রন্ট তো প্রথম থাকবেই, দ্বিতীয় কে হবে আমি স্ট্র্যাটেজিক্যালি এই মুহূর্তে বলছি না। কৃষ্ণনগরে বসে সাংবাদিক সম্মেলন করে বিজেপির যে রাজ্য নেতৃত্বরা রয়েছেন এবং বিজেপির প্রধান মুখ এই রাজ্যের যারা রয়েছেন, মুখ্যমন্ত্রীকে ছেড়ে বলছি, এনারা বলছেন আপনারা এবং কংগ্রেস দলের গোপন আতাতের জেরেই এই উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছে রাজ্যে। কি বলবেন? কংগ্রেসের সাথে একটা গোপন প্রেম এখনো রয়েছে বামেদের। আমি খুবই শ্রদ্ধার সাথে এবং বিনীতভাবে সে মুখপাত্র সাহেবকে বলছি যে কংগ্রেস তোমার বিজেপির ঘরে এবং খুব মন্ত্রিসভার ভেতরে সেখানে থাবা মারছে, আগে এটাকে সামলাক, এরপর আমাদের সাথে কংগ্রেসের কি আতাত হয়েছে তার সুলুক সন্ধান তারা করুক। কংগ্রেস যে বিজেপির ঘরে, এমনকি কৃষ্ণনগরের যে তাদের হেডকোয়ার্টার, সেখানেও থাবা বসাচ্ছে, মন্ত্রিসভার ভিতরে থাবা বসাচ্ছে, এটা আগে সামলাক না। মন্ত্রিসভাতে থাবা বসাবে? হ্যাঁ, থাবা বসাবে, খবর আছে তো। ত্রিপুরাজ্যের একটা পত্রিকা, এটাকে বলা যেতে পারে বিজেপির মানে কি বলে এটা, এই মুখপত্র বলা যায়, বা আগামী দিন বিপ্লব দেব কি করবে, বিপ্লব দেব কোন পদক্ষেপ নেবে, ওই পত্রিকার এডিটোরিয়াল পড়লে বোঝা যায় যে না বিপ্লব দেবকে এই নির্দেশ দেওয়া হচ্ছে। সেই পত্রিকায় আজকে দুদিন ধরে খবর করছে। কাজে আমি পত্রিকা পড়ে বলছি, এবং ওই মুখপত্রটিও এই গত দুদিনে বলেছে বিভীষণ, ষড়যন্ত্রকারী ইত্যাদি ইত্যাদি ধরে ফেলেছি। এটা তো আমার বলার, আমার আবিষ্কার করা দরকার নেই, কারণ আমার এই সময় নেই। বিজেপির অন্দরমহলে কে ঢুকেছে, মন্ত্রিসভায় কে ঢুকেছে, আমার সময় নেই এগুলো, আমাদের প্রয়োজনও নেই এগুলি। কিন্তু ওই পত্রিকা পড়ে, যে বিজেপির আয়না যে পত্রিকাটা, এই পত্রিকায় লিখছে এগুলো, আমি জন্যই বলছি এটা। শেষ একটা প্রশ্ন থাকবে একেবারে কম সময়ের মধ্যে, যে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন পিছিয়ে দেওয়া হলেও কিছুদিনের মধ্যেই সামনেই চলে আসছে, মানুষের কাছে নতুন কি মেসেজ আপনাদের দলের তরফ থেকে, বামেদের তরফ থেকে থাকবে? নতুন মেসেজ হলো যে গত 13 মাসে যে রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলাহীনতা, আইনের শাসন ছিল না, তার একুমুলেশন হলো এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। এটা যুগান্তকারী সিদ্ধান্ত, উল্লেখযোগ্য সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে শুধু জনগণ আজকে উৎসাহিত না, প্রশাসনের মধ্যে সৎ, সাহসী, নিষ্ঠাবান সিভিল অফিসার আছেন, পুলিশ অফিসার আছেন, সাধারণ অফিসার আছেন। এরা গত 13 মাসে কি ভূমিকা গ্রহণ করবেন, একটা এরকম যে কি বলে বুদ্ধিহীন হয়েছিল। তা আমি এই গত 2-3 লক্ষ্য করছি যে না, এই প্রশাসন শীত দ্বারা সোজা করে ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছে, এবং ইতিমধ্যেই কালপ্রিটদের বিরুদ্ধে, যারা ভোট রিগিং করেছিল 11 তারিখে, তার বিরুদ্ধে এফআইআর শুরু হয়েছে। বিভিন্ন থানাগুলোও সক্রিয়তা শুরু করেছে, তারা তাদের ঊর্ধ্বে সম্মান জানাতে শুরু করেছে। তো এই মিলিয়ে আমি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে না, তারপরেও বিভিন্ন জায়গাতে বিজেপির কিছু এই সমাজদ্রোহী তারা এই হুজ্জতি করতে চায়, এতে ফ্রি অ্যান্ড ফেয়ার আগের মতো সে উৎসবের মেজাজে ভোট দেওয়া যাবে কিনা। তাই আমি বলছি না, উৎসবের মেজাজে ভোট দেওয়া এই নির্বাচনে হয়তো হবে না, এটা সম্ভব নয়। কেননা যেভাবে পরিবেশটাকে কলুষিত করা হয়েছে, এই অল্প কদিনে এটা ফিরবে না। কিন্তু এটা ঘটনা 11 তারিখে যা হয়েছে, 23 তারিখে জনগণ এটা হতে দেবে না, প্রশাসনও হতে দেবে না। আর এই জায়গায় সবটাই প্রশাসন এবং পুলিশের উপর নির্ভর করাটাও ঠিক না। আমি এই মেসেজটা দেব, আজকেও বলে এসছি যে পাবলিক ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আপনি কাকে ভোট দেবেন বড় কথা নয়, আমি বলেছি কাকে ভোট দেবেন বড় কথা না। আমি প্রার্থী হয়েও
নির্বাচনের 3 দিন আগে বলছি আমি, যেন আমাকে ভোট দিতে কথা নয়, কিন্তু আপনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। গণতন্ত্র জিতলে আমরা সবাই জিতব, আর গণতন্ত্র যদি হারে কেউ জিতবে না। কাজে আমার মেসেজটা হলো এই, প্রশাসন একটু নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে, সাহসী ভূমিকা নিচ্ছে, পাবলিককেও তারা সেই তালে তাল ঠুকলে পরে আজকে বিজেপি যে কতিপয় যুবকদের, কতিপয় ভালো ভালো ছেলে, আমি এরা খারাপ বলছি না, আজকেও আমি এই যে খোয়াইয়ে একটা প্রচারে গেছিলাম, তাদের বাইক বাহিনী হঠাৎ করে আসলো, আমার এই বক্তৃতা চলছিল, গুড় করছে ডিস্টার্ব করার জন্য, অর্থাৎ প্ররোচনা দেওয়া। এরপর আরেকখানে গেলাম, সেখানে গিয়ে বলল, আবার দেখলাম, আমি তাদের উদ্দেশ্যে বললাম যে ভাই তোমরা যারা এসব করছো তোমরা কেউ আমাদের শত্রু না, কেউ তোমরা আমাদের শত্রু না, তোমরা এই দেশের নাগরিক এবং আমাদের ভবিষ্যৎ যুবক, কিন্তু তোমাদের মাথা খেয়ে তোমাদেরকে ব্যবহার করে কারা লাভবান হতে চাইছে, কারা ক্ষমতার যে কি বলে রসদ সব কিছু ভোগ করছে, এতে কি তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে? এই 13টা মাসে তোমাদের জন্য কোনো নিশ্চিত কোনো ভবিষ্যৎ বা আগামী দিনের জন্য এরকম আছে? আমি দেখলাম যে না, যারা এই হইচই করছিল, কথাবার্তা বলছিল, ডিস্টার্ব করার চেষ্টা করছিল, সব চুপ হয়ে আমার বক্তব্য শুনলো। আমি জানি না এরা বুঝেছে কিনা, বুঝলে ভালো। আমি বলছি না, আপনারা বিজেপি করছেন করুন, এটা আপনার স্বাধীনতা, কেন স্বাধীনতা হারাবেন? আপনি বিজেপি করছেন করুন, আইপিএফটি করছেন করুন, বাট ইউ ডোন্ট ডিস্টার্ব দি আদার্স, ডোন্ট ডিস্টার্ব দি পোলিং প্রসেস। এটা যদি একবার হয়, এটা XY হারবে আর একটা জিতবে না, কেউ জিতবে না, সবাই হারবে। কাজে আমার মেসেজটা হলো এই যে প্রশাসন একটু সাহস হতে শুরু করেছে, অ্যারেস্ট হচ্ছে বা ভূমিকা নিচ্ছে, জনগণও এখন নেমে আসুন, সব ঠিক হয়ে যাবে। আবার ত্রিপুরা যে এই নির্বাচনে হয়তো বা সেই উৎসব মেজাজ ফিরে আসবে না, কিন্তু আগামী নির্বাচনে অবশ্যই আবার ত্রিপুরা সে উৎসবের মেজাজ আবার দেখবে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কথা বলছিলাম বামেদের প্রার্থী পূর্ব ত্রিপুরা থেকে লড়ছেন এবারেও তিনি জিতেন্দ্র চৌধুরীর সাথে। মোটামুটিভাবে স্পষ্ট কি আলোচনা, তবে আমরা একটা মেসেজ দেবার চেষ্টা অবশ্যই করব, সংবাদ মাধ্যমের নিরপেক্ষ দায়িত্ব পালন করতে গিয়ে আপনি পদ্ম ফুলে ভোট দেবেন নাকি ঘাস ফুলে দেবেন, নাকি হাত চিহ্নে দেবেন, নাকি হাসতে কাতুরিতে দেবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবশ্যই আপনার গণতান্ত্রিক অধিকারটা সঠিকভাবে প্রয়োগ করবেন এবং তার জন্য আপনি আওয়াজ তুলবেন। সেটাই থাকবে আমাদের তরফ থেকে আজকের মেসেজ। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।